14 শতকে পশ্চিম আফ্রিকার এই মুসলিম শাসক এতটাই ধনী ছিলেন যে তার দানশীলতার কারণে একটি পুরো দেশের অর্থনীতিতে ধস নেমেছিল। মুসার সম্পদের যে শ্বাসরুদ্ধকর বর্ণনা পাওয়া যায় তাতে আসলে তিনি যে কতটা সম্পদশালী এবং ক্ষমতাশালী ছিলেন তার ধারণা করাও কঠিন। কারো পক্ষে যতটা বর্ণনা করা সম্ভব নয় তার চেয়েও বেশি ধনী ছিলেন মানসা মুসা। 2012 সালে একটি মার্কিন ওয়েবসাইট সেলিব্রিটি নেট ওর্থ তার মোট সম্পদের মূল্য $40,000 কোটি বলে একটি ধারণা দেয়। তবে অর্থনীতির ইতিহাসবিদরা একমত যে সংখ্যা দিয়ে তার সম্পদের কোনো সঠিক ধারণা দেওয়া সম্ভব নয়। 1280 সালে একটি শাসক পরিবারেই জন্ম হয়েছিল মানসা মুসার। তিনি ক্ষমতায় আসার আগে মালি সাম্রাজ্যের শাসক ছিলেন তার ভাই মানসা আবু বকর। 1312 খ্রিস্টাব্দে আবু বকর সিংহাসন ত্যাগ করে একটি অভিযানে বের হন। 14 শতকের সিরীয় ইতিহাসবিদ শিহাব আল ওমারির বর্ণনা অনুযায়ী আটলান্টিক মহাসাগর এবং তার ওপারে কী আছে তা নিয়ে মারাত্মক কৌতূহলী ছিলেন আবু বকর। বলা হয় 2000 জাহাজ এবং হাজার হাজার পুরুষ, নারী এবং দাসদাসী নিয়ে সমুদ্রে পাড়ি জমান তিনি এবং এরপর আর কখনো ফিরে আসেননি। অনেকেই মনে করেন আবু বকর শেষ পর্যন্ত দক্ষিণ আমেরিকায় পৌঁছতে পেরেছিলেন, যদিও এর কোনো প্রমাণ নেই। উত্তরাধিকার সূত্রে ভাইয়ের ফেলে যাওয়া রাজত্বের শাসনভার নেন মানসা মুসা। তার শাসনামলে মালি রাজত্বের আকার বাড়তে থাকে। তিনি তার রাজত্বে আরও 24টি শহর যুক্ত করেন, যার একটি ছিল টিম্বাকটু। তার রাজত্ব বিস্তৃত ছিল 2000 মাইল জুড়ে। আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে বর্তমানে নিজার, সেনেগাল, মৌরিতানিয়া, মালি, বুর্কিনা ফাসো, গাম্বিয়া, গিনি বিসাও, গিনি এবং আইভরি কোস্টের বড় অংশ ছিল তার রাজত্বে। এই বিশাল সাম্রাজ্যের সাথে তার আয়ত্তে আসে মূল্যবান খনিজ সম্পদ, বিশেষ করে স্বর্ণ এবং লবণ। ব্রিটিশ মিউজিয়ামের হিসেবে মানসা মুসার শাসনামলের তৎকালীন বিশ্বে যে পরিমাণ স্বর্ণের মজুদ ছিল তার অর্ধেকই ছিল মালিতে, আর তার সবটারই মালিক ছিলেন মানসা মুসা। শাসক হিসেবে মধ্যযুগের সবচেয়ে মূল্যবান সম্পদটি প্রায় অফুরান যোগান ছিল মানসা মুসার। বড় বাণিজ্যিক কেন্দ্রগুলো তার সাম্রাজ্যে স্বর্ণ এবং অন্যান্য পণ্যের ব্যবসা করত। সেই বাণিজ্য থেকে আরও সম্পদশালী হয়ে ওঠেন মানসা মুসা। মালি সাম্রাজ্যে স্বর্ণের বিশাল মজুদ থাকলেও এই রাজত্ব বহির্বিশ্বে অতটা পরিচিত ছিল না। তবে ধর্মপ্রাণ মুসলিম মানসা মুসা যখন সাহারা মরুভূমি এবং মিশর পার হয়ে মক্কার হজ পালনের উদ্দেশ্যে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তখনই সেই অবস্থায় পরিবর্তন হতে শুরু করলো। বলা হয়ে থাকে 60,000 মানুষের একটি দল নিয়ে মালি ত্যাগ করেন মানসা মুসা। আর সেই দলে ছিলেন সম্পূর্ণ মন্ত্রিপরিষদ, কর্মকর্তারা, ব্যবসায়ী, উটচালক এবং 12,000 দাসদাসী। একই সাথে খাবারের জন্য ছিল ছাগল এবং ভেড়ার একটি বিশাল বহর। মরুর বুক দিয়ে যেন একটি শহর চলছিল, যে শহরের এমনকি একটি দাসের গায়েও স্বর্ণখচিত পারস্যের সিল্কের জামা। শহরের সাথে চলছিল শত শত উটের আরেকটি বহর, যার প্রতিটির পিঠে শত শত সের খাঁটি স্বর্ণ। দেখার মতো দৃশ্য ছিল সেটি। সেই দেখার মতো মানুষ পাওয়া গেল যখন পুরো ক্যারাভ্যানটি কায়রোতে পৌঁছল। কায়রোতে মানসা মুসার ভ্রমণ সেখানকার বাসিন্দাদের মনে এতটাই দাগ কেটেছিল যে তার ভ্রমণের 12 বছর পর যখন আলুমারি শহরটিতে যান, তখনও মানুষের মুখে মুখে ছিল মানসা মুসার প্রশংসা। কায়রোতে 3 মাস অবস্থানের সময় তিনি যে হারে মানুষকে স্বর্ণদান করেছেন, তাতে পরবর্তী 10 বছর ওই পুরো অঞ্চলে স্বর্ণের দাম তলানিতে গিয়ে পৌঁছায়। অর্থনীতি ভেঙে পড়ে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান smartasset.com এর মতে মানসা মুসা মক্কা যাত্রার ফলে স্বর্ণের যে অবমূল্যায়ন হয় তাতে পুরো মধ্যপ্রাচ্যে তৎকালীন সময়ে $155 কোটি অর্থনৈতিক ক্ষতি হয়েছিল। ফেরার পথে আবারও মিশর পার হন মানসা মুসা। অনেকের মতে যে সময় দেশটির অর্থনীতিকে সাহায্য করার চেষ্টা করেন তিনি। চড়া সুদে তিনি বেশ কিছু স্বর্ণ সেগুলো তিনি বাজার থেকে তুলে নেন। আবার অনেকে বলেন তিনি এত বেশি খরচ করেন যে তার স্বর্ণ শেষ হয়ে গিয়েছিল। লন্ডনের স্কুল অফ আফ্রিকান এবং ওরিয়েন্টাল স্টাডিজের লুসি ডোরান বলেন, মালির চারণ কবি বর্ণনা করতেন তারা মানসা মুসার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন। মানসা মুসা মালির এত বেশি স্বর্ণ দান খয়রাত করতেন যে চারণ কবিরা তাদের গানে মানসা মুসার প্রশংসা করতেন না, কারণ তারা মনে করতেন তিনি দেশটির সম্পদ বিদেশের মাটিতে নষ্ট করছেন। মানসা মুসা তার তীর্থযাত্রায় প্রচুর পরিমাণ স্বর্ণ খরচ করেছে, তাতে কোনো সন্দেহ নেই। তবে তার এই অতি দানশীলতাই তাকে বিশ্বের নজরে এনে দেয়। মানসা মুসা আক্ষরিক অর্থেই মালি এবং নিজেকে বিশ্বের মানচিত্রে স্থান করে দেন। 1375 সালের একটি কাতালান মানচিত্রে টিম্বাকটুর উপর একজন আফ্রিকান রাজাকে স্বর্ণের টুকরো হাতে বসে থাকার ছবি দেখা যায়। তিনি মানসা মুসা। দূর দূরান্ত থেকে মানুষজন টিম্বাকটু দেখতে আসা শুরু করেন। 19 শতকেও টিম্বাকটু ছিল কিংবদন্তির হারিয়ে যাওয়া এক স্বর্ণের শহর। ভাগ্যান্বেষণে ইউরোপ থেকেও পরিব্রাজকেরা খোঁজ করতেন এই টিম্বাকটু। আর এর পেছনে মূল কারণটি ছিল 500 বছর আগের মানসা মুসার সেই শাসনামল। মক্কা থেকে বেশ কয়েকজন ইসলামী চিন্তাবিদকে সাথে নিয়ে আসেন মানসা মুসা, যাদের মধ্যে ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি বংশধর এবং একজন আন্দালুসিয়ান কবি ও স্থপতি আবু ইসহাক এস সাহেলি।
যাকে কিনা বিখ্যাত জিঙ্গারেবার মসজিদের নকশাকার হিসেবে ধারণা করা হয়। মানসা মুসা সেই কবিকে পারিশ্রমিক হিসেবে 200 কেজি স্বর্ণ দিয়েছিলেন বলে কথিত আছে, যার বর্তমান বাজার মূল্য 82 লক্ষ মার্কিন ডলার। শিল্প এবং স্থাপনায় উৎসাহ দেওয়ার পাশাপাশি তিনি সাহিত্য ক্ষেত্রে অনুপ্রেরণা দেন। স্কুল, লাইব্রেরি এবং মসজিদ তৈরিতে অর্থ দান করেন। অল্প সময়ের মধ্যেই টিম্বাকটু হয়ে ওঠে শিক্ষার কেন্দ্র এবং সারা বিশ্ব থেকে মানুষজন সেখানে পড়তে আসা শুরু করে, যা পরবর্তীতে পরিচিত হয় সাংকোর বিশ্ববিদ্যালয় নামে। ধনী সেই রাজাকে পশ্চিম আফ্রিকায় শিক্ষার প্রসারের অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়, যদিও সেই সাম্রাজ্যের বাইরে তার সেই গল্প খুব কম মানুষই জানতে পেরেছিলেন। 1337 সালে 57 বছর বয়সে মানসা মুসার মৃত্যুর পর তার ছেলেরা আর সেই সাম্রাজ্য ধরে রাখতে পারেনি। ছোট রাজ্যগুলো একে একে বেরিয়ে যেতে শুরু করেন এবং একসময় পুরো সাম্রাজ্য ধসে পড়ে। পরবর্তীতে ইউরোপিয়ানদের আফ্রিকায় উপনিবেশ স্থাপন ছিল প্রতাপশালী সম্রাট মানসা মুসার কফিনের শেষ পেরেক।